আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো প্রবাসীর ভিড়। মালয়েশিয়ায় গ্রেপ্তারের পর রিমান্ডে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক আলতাফ। শত কোটি টাকার প্রতারণা ও মানব পাচারের অভিযোগে মামলা। এবং জলবায়ুর পরিবর্তনের হুমকির মুখে কফির উৎপাদন, দাম বেড়েছে প্রায় ৫৫%। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 10:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11:30টায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 57 জন সফর সঙ্গী সহ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি। আলাদাভাবে স্বাগত জানান প্রবাসী বিএনপি নেতাকর্মীরাও। এই বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। মালয়েশিয়া মানব পাচার সিন্ডিকেটের অন্যতম বাংলাদেশি সদস্য আলতাফ খানকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশে 103 জন ব্যবসায়ী নামে মামলা করে দেশ ছেড়েছিলেন বিতর্কিত এই ব্যবসায়ী। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির গোয়েন্দারা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সচিব সহ 103 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন আলতাফ হোসেন। তিনি নিজেও একটি রিক্রুটিং এজেন্সির মালিক, যার নাম আফিয়া ওভারসিজ। নিজে দাবি করেছিলেন গণ অভ্যুত্থানের আগে তার এজেন্সি বা তিনি নিজে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দিয়ে খুইয়েছেন, যার পরিমাণ 32 কোটি। এই টাকা ফেরতের দাবি নিয়েই মামলা করেছিলেন মূলত আলতাফ হোসেন, এবং জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও খুঁজতে থাকে তাকে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও নানা অভিযোগ দেয়া হয় বিভিন্ন সংস্থায়। সে আমাকে ছাড়াও বহু এজেন্সি থেকে ধরেন সিন্ডিকেট করার জন্য সে 50 জনের লোকের থেকে টাকা নিচ্ছে, এবং কি ফেরত দিছে না দিছে আমি জানি না, কিন্তু আমি জানি এয়ার ট্রিপের খায়ের সাহেব সহ আরো প্রায় 50 জনের মতো তারা লাইসেন্স সিন্ডিকেটে ঢুকাই দিবে বলে তাদের থেকে টাকা জমা নিয়েছিল। কতটুকু ফেরত দিছে আমার জানা নাই। রোববার রাতে মালয়েশিয়ায় আটক হন আলতাফ হোসেন। দেশটির দুর্নীতি দমন কমিশন MACCর গোয়েন্দারা তাকে ধরতে আগে থেকেই ওত পেতেছিলেন সেখানে। ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়া পুলিশ জানায়, সিন্ডিকেটের মাধ্যমে দেশটির বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে বাংলাদেশি কর্মীদের ইমিগ্রেশন পার করার ব্যবস্থা করতেন আলতাফ। তাকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতাও বলছেন দেশটির কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সিয়াম হাসান 2018 সালে বার্নিকাটের গাড়ি বহরে হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি। তাকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সিয়াম হাসান সদ্য ছাত্র
ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় গত ৯ আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড এবং তেজগাঁও শেরেবাংলা নগর থানায় আরও ২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা বারবার বলার পরেও অত্যন্ত অনুরোধ করা সত্ত্বেও বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড মঞ্জুর না করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং অন্যান্য চিকিৎসার বিষয়টাও সে সতর্কতার সাথে ব্যবহার করতে বলছেন। উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে একজনকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়। সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। টানা ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দেশে অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে ৩ দিন আটকে থাকার পর পর্যটকরা ফিরতে শুরু করেছে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল ৭টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ, জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক। এছাড়া খাগড়াছড়ির সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। এদিকে অন্য ২ জেলা বান্দরবান ও রাঙ্গামাটির যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। বরাদ্দের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হয় হুমকির মুখে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি পরিষেবা, পানি ও পয় ব্যবস্থা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। খাগড়াছড়ি সহ ৩ পাহাড়ি জেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পাড়া কেন্দ্র। ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৯৮৩ সাল থেকে এই কেন্দ্র পরিচালনা করে আসছে। এসব পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষাসহ ১৯টি বিষয়ে যোগ্যতা অর্জন করে বিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুত করা হয়। ভিটামিন এ ক্যাম্পেইন, টিকা দেয়া সহ বিভিন্ন কাজের সহযোগিতা করেন পাড়া কেন্দ্রের কর্মীরা। এছাড়াও এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের সংখ্যাসহ সব তথ্য টানানো থাকে কেন্দ্রে। গত বছরের জুলাই থেকে পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় ৩ পার্বত্য জেলার লাখো শিশুর শিক্ষা বিকাশ সহ পাহাড়ের প্রত্যন্ত এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোর অবস্থা একটু দূর হওয়াতে পাড়া কেন্দ্রগুলোতে সহজেই ছোট ছোট শিশুরা পাড়া কেন্দ্রগুলোতে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই এই প্রকল্পে খুবই চালু করা দরকার। অন্যদিকে প্রকল্প বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাড়া কেন্দ্রের অবকাঠামো। পাড়া কর্মী ও মাঠ সংগঠকদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ ও নতুন প্রকল্প শুরু না হয় বেতন ভাতা পাচ্ছেন না তারা। ৮ মাস চলতেছে, আমাদের কোনো বেতন ভাতা নাই। খুবই কষ্টের মাঝে আছি। অপেক্ষায় থাকলেও মানে একটা নিশ্চিততা পাচ্ছি না, আবার অন্য কাজেও যেতে পারতেছি না। আর এই প্রকল্প না থেকে স্থায়ীভাবে করা হতো মানে ভালো হতো আর কি। উন্নয়ন বোর্ডের তথ্য মতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের জুন মাসে। নতুন প্রকল্পের প্রণয়ন করে পরিকল্পনা পাঠানো হয়েছে, এখন একনেকে অনুমোদনের অপেক্ষায়। নতুন প্রকল্প প্রণয়ন পূর্ব ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। একনেকের অপেক্ষায় একনেক সবাই অনুমোদন পেলেই পাড়াকেন্দ্র তথা পাড়াকেন্দ্রের কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব। ৩ পার্বত্য জেলায় ৫,৮০০টি পাড়াকেন্দ্র রয়েছে। প্রত্যেকটিতে রয়েছেন একজন পাড়াকর্মী। পার্বত্যাঞ্চলের মা ও শিশুর সার্বিক উন্নয়নে গড়ে তোলা পাড়া কেন্দ্রগুলো পুনরায় চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হুমকির মুখে পড়েছে বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান কফির উৎপাদন। 7 দশকের মধ্যে সবচেয়ে কম কফি উৎপাদন হয়েছে এবছর। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন বলছে এর ফলে চলতি বছর কফির দাম বেড়েছে প্রায় 55%। ফলে আশঙ্কা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে সাধারণের সাধ্যের বাইরে চলে যেতে পারে জনপ্রিয় এই পানীয় পণ্যের দাম। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। আয়েশ করে কফি পানের দিন কি তবে ফুরিয়ে আসছে? কফির সুঘ্রাণ ছাড়া যাদের একটি দিনও কাটে না, তাদের কাছে কেমন হতে পারে কফিবিহীন বিশ্ব? তা ভাবাই যায় না। বিশ্বে 120টিরও বেশি জাতের কফি চাষ হয়, যার মধ্যে সবচেয়ে বেশি আসে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। গবেষণা বলছে 2050 সালের মধ্যে বিশ্বের কফি উৎপাদনকারী জমির 43 থেকে 58% ফলনের অনুপযোগী হয়ে উঠবে। 150 বছর ধরে কফি উৎপাদনের শীর্ষে ব্রাজিল বছরে গড়ে 26 কোটি 80 লাখ মেট্রিক টন কফি উৎপাদন করে। তবে বৃষ্টির স্বল্পতা, দাবানল ও খরার কারণে 7 দশকের মধ্যে উৎপাদন কমেছে এবছর। আমি প্রায় 8 থেকে 10 হাজার কফি গাছ হারিয়েছি। এবার অন্তত 500 থেকে 600 ব্যাগ কফি উৎপাদনের আশা করেছিলাম, কিন্তু অর্ধেক গাছই নষ্ট হয়ে গেছে। আমাদের 600 হেক্টর জায়গায় কফি বাগান পুড়ে গেছে। এমন উত্তপ্ত আবহাওয়া কফি চাষের একদমই উপযোগী নয়। এতে কফি উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে। ইতিমধ্যেই নিউ ইয়র্কে অ্যারাবিকা ও ইউরোপে রোবাস্টার দাম অনেক বেড়ে গেছে। দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এপ্রিল থেকে স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি, ফলে কমেছে কফির উৎপাদন। এছাড়াও কন্টেইনার সংকট, বন্দরে পণ্যজট ও গাজা যুদ্ধের কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়া কফির বাজারকে উত্তপ্ত করে তুলেছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন আইসিও বলছে কম দামের কফি হিসেবে পরিচিত রোবাস্তা 1 সপ্তাহের ব্যবধানে 4.2% বেশি দামে বিক্রি হচ্ছে, যা গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরে কফির দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন কফি সরবরাহকারী প্রতিষ্ঠান জেমস মাকার। কফি গাছে ছায়া দেয় এমন গাছ রোপণ সহ কফির উৎপাদন বাড়াতে নানা উপায় দিচ্ছেন কৃষিবিদ ও বিজ্ঞানীরা। তবে যদি তাপমাত্রা বাড়তেই থাকে, তাহলে হয়তো কফির উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। হাসপাতালের আয়া থেকে কোটিপতি ঠাকুরগাঁওয়ের মুক্তা রানী রায়। অভিযোগ রয়েছে তার কোটিপতি হবার কারণ ছিল সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সাথে সখ্যতা। মুক্তার ইশারায় চলত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। নিয়োগ, বাণিজ্য আর টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মুক্তা রায়। তার বিরুদ্ধে কথা বললেই দেয়া হতো হয়রানিমূলক মামলা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আহমেদ সরকারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। স্বামীর মৃত্যুর পর 2010 সালে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে আয়ার চাকরি নেন সদর উপজেলার চকহলদি গ্রামের বাসিন্দা মুক্তা রানী রায়। 2014 সালে আয়ার পদ ছেড়ে দিয়ে ভাগ্নে নিপুণ রায়কে সাথে নিয়ে গড়ে তোলেন নিয়োগ ও টেন্ডার বাণিজ্য। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ক্ষমতার দাপট দেখিয়ে মুক্তা রানী আঙুলের ইশারায় চালাত ঠাকুরগাঁও সদর হাসপাতাল। চাকরি পাবার আশায় যারা মুক্তা নিপুণ সিন্ডিকেটকে লাখ লাখ টাকা দিয়েছেন, তাদের অনেকেই আজও টাকা ফেরত পাননি। করোনার সময় হাসপাতালে খাদ্য সরবরাহে অনিয়মের সংবাদ প্রকাশ করায় 3 সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দেয়া হয় মামলা। হাসপাতালে আউটসোর্সিং এর চাকরি দেওয়ার নাম করে তৎকালীন সময় অনেকে টাকা নিচ্ছে। রমেশ সেনের ছোট বউ আমরা সবাই জানতাম, ওরা বলছিল আমার কাছে 3,50,000 টাকা নিয়েছিল চাকরি দেওয়ার কথা বলে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দুর্নীতির বিষয়ে আমি একটা নিউজ করার ফলে আমি আসলে এই মামলা আসামি হই। 2010 থেকে 2014 সাল পর্যন্ত 5,000 টাকা বেতনে আয়া পদে চাকরি করা মুক্তা রানীর ঢাকায় রয়েছে ফ্ল্যাট। ঠাকুরগাঁও শহরের ইসলামবাগে 2 তলা বাড়ি, বিভিন্ন এলাকায় কিনেছেন 20 শতক জমি, রয়েছে আবাদি জমি, মিল, চাতাল এবং মাছের পুকুর। গড়ে তুলেছেন পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। এছাড়াও কিনেছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের অটো রাইস মিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রমেশ চন্দ্র সেন গ্রেপ্তার হওয়ায় গা ঢাকা দিয়েছেন মুক্তা রানী ও তার সিন্ডিকেটের সদস্যরা। মুক্তা রানী আয়া পদে কাজ করে এবং সেই পদে কাজ করার সময় তিনি ছিল এবং তিনি 14 সালে যেহেতু প্রজেক্টটি শেষ হয়ে যায় মেয়াদ, তখন তার
চাকরিও এখানে শেষ হয়ে যায়। শুধু নিজেই নয়, রাজনীতিতে স্বজনের নাম লিখিয়ে দিয়েছেন সরকারি চাকরি ও ঠিকাদারি ব্যবসা। ক্ষমতার দাপটে আয় বহির্ভূত বিশাল সম্পদের মালিক হওয়ায় মুক্তারানী রায়ের বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিউ ইয়র্কে এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি পরিবারের আয়োজনে স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কভার করতে যাওয়া অনেক সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু সেটি যাচাই বাছাই করেই যেন হয়, কোনো অবিচার যেন না হয়। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল সহ আরও অনেকে। বা কবি সাহিত্যিক হোক, যেই হোক, যে যা করেছে তার বিচার হওয়া উচিত। বিচার না হলে তো আমরা পরবর্তীতে আবার যে গ্রুপ আছে তারা একই কাজ করবে, এবং এই বিচারে সবার বিচারটা যেন স্বচ্ছ হয়, এটা খেয়াল রাখা যে ওনারা ভুল করেছে আবার আমরাও ভুল করে তাদেরকে বিচার করবে, এমন না হয়। যে যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, এবং সেই জায়গায় সত্য বিচারের পক্ষে আমাদের সবাই সহযোগিতা করা উচিত। পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কানপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে টাইগাররা। প্রথম টেস্টে চেন্নাইয়ে 280 রানের বিশাল ব্যবধানে হারে নাজমুল হাসান শান্তর দল, তাই সমতায় ফিরতে মরিয়া মুশফিক মোমিনুলরা। যদিও নিজেদের মাটিতে অপ্রতিরোধ্য রোহিত শর্মার দল, মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা। ইনজুরির কারণে সাকিব আল হাসানের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গ্রিন পার্কে 27 সেপ্টেম্বর সকাল 10টায় মাঠে নামবে দুদল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই রাজধানীর এক হোটেলে সংবাদ মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচন করার কথা জানান তাবিদ আউয়াল। পরাগারমারের রিপোর্ট। নানা আন্দোলনেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ আঁকড়ে ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে তিনি আর প্রার্থী হবেন না, এমন ঘোষণা দেওয়ার পরই সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছিলেন তরফদার রুহুল আমিন। এবার তার পথ ধরেই সভাপতির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন দুইবারের সাবেক সহসভাপতি তাবিদ আউয়াল। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আর সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামী 26 অক্টোবরের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলে দেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই সাথে জানান র্যাঙ্কিংয়ে উন্নতি সহ খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগে খেলার ব্যবস্থা করবেন। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে, আবার আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে, এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। বাফুফের সভাপতি প্রার্থী তাবিদ আউয়াল বলেন, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠকদের নিয়ে তিনি প্যানেল করবেন। আরও জানান, ব্যক্তি নয় পারফরমেন্স দিয়ে মাঠেই চমক দেখাতে চান তিনি। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো প্রবাসীর ভিড়। মালয়েশিয়া গ্রেপ্তারের পর রিমান্ডে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালিক আলতাফ। 100 কোটি টাকার প্রতারণা ও মানব পাচারের অভিযোগে মামলা। এবং জলবায়ুর পরিবর্তনে হুমকির মুখে কফির উৎপাদন, দাম বেড়েছে প্রায় 55%। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।